আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সকল শিক্ষার্থী এবং ভিউয়ার্সদের জানাই অনলাইন ক্লাসে স্বাগতম। আমি ইতিপূর্বেই জাভাদার উপর 3টি ক্লাস নিয়ে ফেলেছি। যেই বিষয়টি তোমাদেরকে আমি আজকে শেখাবো সেটি হচ্ছে লেনদেন থেকে সাধারণ জাভাদায় কীভাবে লিপিবদ্ধ করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, এটি জানার জন্য আমাদের প্রথমে একটি প্রশ্ন লাগবে, তাই না? তাহলে তোমার নবম দশম শ্রেণীর যে বইটি আছে, তোমাদের হিসাব বিজ্ঞান বইটি, সেই বইটির 69 পৃষ্ঠা ওপেন করো। দেখো, ওখানে উদাহরণ 2 নাম্বার একটি অঙ্ক রয়েছে। আজ এই উদাহরণ 2 অঙ্কটি আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে কিভাবে জাবেদা লিপিবদ্ধ করতে হয় সেটি বুঝিয়ে দেব। তো প্রিয় শিক্ষার্থী, অঙ্ক করার আগেই আমাদের জানতে হবে কি জাবেদার ঘর, তাই না? জাবেদার ঘর কিন্তু তোমরা অলরেডি জেনেছো। তারপরেও তোমাদের জানার সুবিধার্থে দেখো, বোর্ডে একটি জাবেদার ঘর করা রয়েছে, ঠিক আছে? ঠিক এইরকম করে তোমরা একটা জাবেদার ঘর কাটো এবং সেই ঘরে আমি যখন যেটা বলবো সেটা তোমরা আমার সাথে সাথে লিপিবদ্ধ করবে। তাহলে দেখবে তোমাদের অঙ্কটা খুব সহজ হয়ে যাবে এবং পরবর্তীতে যখন তোমরা অঙ্ক করবা তখন তোমাদের কাছে আর কঠিন মনে হবে না। তো প্রিয় শিক্ষার্থী, চট করে একটি ঘর কেটে ফেলো তোমরা। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের ঘর কাটা হয়ে গেছে। এখন আসো আমরা অঙ্কটি পড়ি। প্রথমেই যে কোনো কিছু সমাধান করার আগে তার প্রশ্নটা আগে জানতে হয়, তাই না? সেটা প্রবলেমটা জানতে হয়। যদি আমরা প্রবলেমটা ঠিকমতো আইডেন্টিফাই না করতে পারি তাহলে আমরা কিন্তু এটা সমাধান ঠিকমতো করতে পারবো না। তাই আমি বলবো যে তোমরা অঙ্ক করার আগে খুব ভালোভাবে আগে প্রশ্নটি পড়বে। যে সবচাইতে ভালো প্রশ্নটি জানতে পারবে, বুঝতে পারবে, সেই সবচাইতে ভালো অঙ্ক করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগেই আমরা কি করব, প্রশ্নটি পড়ে নেব। চলো তাহলে আমরা প্রশ্নটি পড়ি। উদাহরণ 2, জনাব শওকত 2017 সালের 1 জুলাই তারিখে নগদ 50,000 টাকা এবং 20,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে শওকত ট্রেডার্স নামে ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার ব্যবসার অন্যান্য লেনদেন নিম্নরূপ। জুলাই 2, জনতা ব্যাংকে হিসাব খোলা হলো 20,000 টাকা। জুলাই 7, ব্যবসায়ের জন্য কম্পিউটার ক্রয় করা হলো 22,000 টাকা। জুলাই 9, রুমি স্টোরসের নিকট বিক্রয় বাবদ চেক প্রাপ্তি 10,000 টাকা। জুলাই 10, বাবুল ট্রেডার্সের নিকট হতে 10% মাত্রায় ক্রয় 15,000 টাকা। জুলাই 20, ব্যবসায় প্রচারণা বাবদ ব্যয় 3,000 টাকা। জুলাই 23, বাবুল ট্রেডার্সকে চেক প্রদান 5,000 টাকা। জুলাই 25, জনাব শওকতের ব্যক্তিগত খরচ ব্যবসায় হতে পরিশোধ 2,000 টাকা। জুলাই 30, কর্মচারী রায়হানের বেতন অপরিশোধিত রয়েছে 3,500 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের মূল জুলাই মাসের যে লেনদেনগুলো, তাই না? এখন এটা থেকে আমরা সাধারণ জাবেদা লিপিবদ্ধ করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা কিভাবে ঘর কেটেছি দেখি একটু। এবং নিশ্চয়ই তোমরা ইতিপূর্বে এটা ঘরটা কেটে ফেলেছ। যেহেতু শওকত ট্রেডার্স আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম, তাই প্রথমে আমাকে লিখতে হবে শওকত ট্রেডার্স। এখন আমি কি করতেছি? আমি করতেছি হচ্ছে সাধারণ জাবেদা। তো প্রথমে বাম পাশে কি থাকবে? একটি তারিখ থাকবে, তারপরে বিবরণ থাকবে, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, তাই না? এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে লেনদেন থেকে কিভাবে লিপিবদ্ধ করতে হয় সেই জিনিসটি আমি তোমাদেরকে প্রথমেই শিখাবো। তাহলে প্রথমে যে কথাটি রয়েছে যে 2017 সালে জুলাই তারিখে নগদ 50,000 টাকা। নগদ 50,000 টাকা ব্যবসা প্রতিষ্ঠানে আসছে না গেছে? আসছে। যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানে আসছে, তাহলে কি আমার সম্পদ বৃদ্ধি পেল। সম্পদ বৃদ্ধি পেলে নগদ টাকা বাড়লে নগদ ডেবিট। আচ্ছা, আর কি আসলে? দেখো, পণ্যদ্রব্য। আমি ইতিপূর্বেই বলেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে পণ্যদ্রব্য বলতে কোনো হিসাব নেই। এই পণ্যদ্রব্য যখন আমরা বিক্রয়ের উদ্দেশ্যে সংগ্রহ করি তখন এটা হয়ে যায় আমার কি? ক্রয়। তাহলে আমরা কি করব? দেখো, প্রথমেই নগদ যেহেতু আসছে, ব্যবসায় নগদ দিয়ে শুরু হয়েছে, নগদ টাকা ব্যবসায় আসছে, নগদ বৃদ্ধি পেয়েছে, নগদান হিসাবকে ডেবিট করব। পণ্যদ্রব্য আসছে, এর উদ্দেশ্য হচ্ছে এটা আমরা বিক্রি করব, তাই না? তাহলে এটার নাম হয়ে যাবে কি? ক্রয়। ক্রয় হিসাব ডেবিট। আচ্ছা, তাহলে কি হলো? ক্রয় খরচ, এটা আমাদের ডেবিট। নগদ টাকা ঘরে আসলো, এটাও ডেবিট। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই টাকা দুটো আমাকে কে দিয়েছে? নগদ এবং ক্রয়, এই দুটি আমাকে মালিক দিয়েছে। মালিক এই দুটো নিয়ে ব্যবসা শুরু করেছে। যেহেতু মালিক দিয়েছে তাই এটার নাম হয়ে যাবে কি? মূলধন। কি কি দিয়েছে মালিক? নগদ টাকা এবং ক্রয়, এই দুটির নাম হয়ে যাবে মূলধন। এই জন্য দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি লিখেছি মূলধন ক্রেডিট 70,000 টাকা। এই 50,000 আর হচ্ছে 20,000, মোট 70,000 টাকা। এখন কারণ হিসেবে লেখা হয়েছে, দেখো, নগদ অর্থ ও পণ্য নিয়ে ব্যবসা শুরু করা হলো। এখানে
কারণ তোমরা যেভাবে লিখো না কেন এটা কোনো সমস্যা নেই, অর্থাৎ প্রশ্নের মধ্যে যেভাবে আছে সেই জিনিসটাকে সুন্দরভাবে এখানে গুছিয়ে লিখতে হবে। আচ্ছা, এরপর দেখো জুলাই 2 তারিখে কি বলেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জনতা ব্যাংকে একটি হিসাব খোলা হয়েছে। যখন আমরা জনতা ব্যাংকে হিসাব খুলি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, আমি তোমাদের বোঝার স্বার্থে এই সাইড দিয়ে একটি চিত্র আঁকছি। দেখো, এটা যদি আমরা একটা প্রতিষ্ঠান চিন্তা করি, প্রতিষ্ঠানের একটি হাত হচ্ছে নগদ আর একটি হাত হচ্ছে ব্যাংক, ঠিক আছে, ব্যাংক। এখন দেখো আমার দুইটা হাত, আমরা যদি দুই জায়গা থেকে কি করি, লেনদেন করি, তাহলে কি আমরা যখন ব্যাংকে হিসাব করলাম, এখানে সেটা হিসাব করলাম, তাহলে কি হলো, নগদ টাকা চলে গেল কোথায়, ব্যাংকে, অর্থাৎ এখান থেকে টাকা এখানে গেল, তাই না? তাহলে কোথায় টাকা আসলো, ব্যাংকে টাকা আসলো, মানে কি ব্যাংক বৃদ্ধি পেল, যেহেতু ব্যাংকে হিসাব খোলা হলো তাহলে কি ব্যাংক বৃদ্ধি পেল। আর কমে গেল, বের হয়ে গেল কোথা থেকে, নগদ থেকে বের হয়ে গেল, মানে নগদ কমে গেল, এই জন্য নগদকে আমরা ক্রেডিট করেছি 20,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে বলা হয়েছে যে একটি কম্পিউটার ক্রয় করা হয়েছে, তাই না? অর্থাৎ ব্যবসায়ের জন্য কম্পিউটার ক্রয়। তাহলে ব্যবসায়ের জন্য যদি কম্পিউটার ক্রয় করা হয়, কম্পিউটার একটি ইলেকট্রিক্যাল জিনিস, ইলেকট্রিক্যাল জিনিসগুলো যেগুলো একটু বড় আকারের সেগুলোকে বলা হয় সব মিলিয়ে অফিস সরঞ্জাম। কারণ আজকে তুমি কম্পিউটার কিনেছো, কালকে তুমি এসি কিনেছো, এখন কম্পিউটার নামে একটা হিসাব, এসির নামে একটা হিসাব করা যাবে না। এই জন্য ব্যবসা প্রতিষ্ঠান কি করে, এই যে ইলেকট্রিক্যাল জিনিসগুলো যেগুলো একটু আকারে বড়, হ্যাঁ, একটু বেশি মূলধন দিয়ে কিনতে হয়, সেগুলোকে একত্রে বলা হয় অফিস সরঞ্জাম। তাহলে কম্পিউটারের নাম হয়ে গেল কি, অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম সম্পদ, সম্পদ যখন ঘরে আসে অর্থাৎ বৃদ্ধি পায় তখন এটাকে ডেবিট করতে হয়। আর এই অফিস সরঞ্জাম আমরা কিভাবে কিনেছি, নগদে কিনেছি, তাই নগদকে কি করতে হলো, ক্রেডিট করতে হলো। কেন, এখান থেকে নগদ টাকা বের হয়ে গেল, যখন নগদ টাকা আমার ব্যবসা থেকে বের হয়ে যায় তখন নগদ হ্রাস পায়, নগদ কমে গেল। এখন কি দেখো কারণটা হচ্ছে নগদের কম্পিউটার ক্রয় করা হলো। জাস্ট প্রশ্ন যেভাবে আছে সেভাবেই আমরা লিখে দিব। এরপরে যেটা রয়েছে দেখো, যে কোনো একটা কোম্পানির কাছে, অর্থাৎ কি বলা হয়েছে দেখো, যে রুমি স্টোরসের নিকট বিক্রয় বাবদ চেক প্রাপ্তি, অর্থাৎ রুমির নিকট আমি চেকে বিক্রি করেছি। হ্যাঁ, এই কথাটা কিন্তু ঘুরাই লিখেছে যে রুমি স্টোরসের নিকট বিক্রয় বাবদ চেক প্রাপ্তি। তাহলে আমি তার কাছে বিক্রি করেছি, চেক পেয়েছি। চেক পাওয়া মানে হচ্ছে আমার, প্রিয় শিক্ষার্থী, চেক পাওয়া মানে হচ্ছে আমার ব্যাংকে টাকা আসা। চেক পাওয়া মানে কি প্রিয় শিক্ষার্থী, আমার ব্যাংকে টাকা আসা। তাহলে চেক যদি ব্যাংকে টাকাকে ইন করে তাহলে কি ব্যাংক বৃদ্ধি পেল, তাই না? তাহলে ব্যাংক বৃদ্ধি পেলে ব্যাংক হয় ডেবিট, আর বিক্রয় আমার আয় হিসাব, এই জন্য বিক্রয়কে করতে হবে অলওয়েজ ক্রেডিট। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপর 10 নম্বরে কি বলা হয়েছে দেখো, বাবুল ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয়, তাই না? এখন বাবুল ট্রেডার্সের নিকট থেকে 10% বাট্টায় পণ্য ক্রয় করেছো। প্রিয় শিক্ষার্থী আমি এইটুকু মুছে দিচ্ছি, কারণ এখানে আমি তোমাদেরকে তাহলে একটু সুন্দর করে বুঝাই দিতে পারবো যে কি বোঝানো হয়েছে। হ্যাঁ, আচ্ছা দেখো, বাবুল ট্রেডার্সের নিকট বলা হয়েছে পণ্য ক্রয়। এখন বাবুল ট্রেডার্সের নিকট থেকে কত টাকা পণ্য ক্রয় করেছিল, 15,000 টাকার পণ্য ক্রয় করেছিল, ঠিক আছে? এটার মধ্যে 10% আমাকে কি করতে হয়েছে, বাট্টা দিয়েছে। কে দিয়েছে, বাবুল ট্রেডার্স। 10% যদি আমি বাট্টা চিন্তা করি তাহলে কত টাকা আসে দেখো তো, এই 15,000 10% হচ্ছে 1500 টাকা, তাই না? তাহলে মোট টাকা থেকে 1500 টাকা যদি আমি বিয়োগ দেই তাহলে আমার কত আসতেছে, 13,500 টাকা আসতেছে। এই 13,500 টাকার পণ্য অর্থাৎ আমরা ক্রয় করেছি। এটা হচ্ছে কারবারি বাটা। প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে, কারবারি বাটা হিসাবভুক্ত হবে না, কিন্তু মূল টাকা থেকে কারবারি বাটা বাদ দিয়ে লিখতে হয়। সুতরাং কারবারি বাটা ইম্পর্টেন্ট, বাট এটা হিসাবভুক্ত হয় না, এটা মূল টাকা থেকে বাদ দিয়ে লিখতে হয়। প্রিয় শিক্ষার্থী আমরা বাট্টা বলতে যে জিনিসটাকে বুঝি, তোমরা অনেকেই জানো যে আসলে বাট্টা ছাড়, তাই না? আমরা যখন কিনি বা ক্রয় করি তখন কিন্তু এটা অলরেডি আমরা বুঝতে পারি, কিন্তু হিসাব করতে গেলে তোমরা অনেকেই এলোমেলো করে ফেলো। আমি একটু তোমাদের বোঝানোর জন্য একটি উদাহরণ দিয়ে বলবো। দেখো, আমার এই বইটির মূল্য, আমি একটু কাছ থেকে দেখাই, দেখো আমার এই বইটির মূল্য 200 টাকা লেখা রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে আমি এই বইটি কিনেছি 150 টাকা দিয়ে। যখন তোমরা আমাকে জিজ্ঞেস করবে, ম্যাডাম আপনি এই বইটি কয় টাকা দিয়ে ক্রয় করেছেন, সংগ্রহ করেছেন, আমি তখন তোমাদেরকে বলবো যে এটা আমি 150 টাকা দিয়ে ক্রয় করেছি বা সংগ্রহ করেছি। তখন কিন্তু তোমাদেরকে আমি বলবো না যে 200 টাকা দিয়ে সংগ্রহ করেছি, আমাকে 50 টাকা বাট্টা দিয়েছে, এত কথা আমরা বলবো না, তাই না? কিন্তু আমি এটা কি করব,
যে মোট টাকা থেকে বাটাটা বাদ দিয়ে তোমাদেরকে বলবো যে আমি 200 টাকাটা দিয়ে এটা কিনিনি, 150 টাকা দিয়ে এটা কিনেছি, তার মানে 50 টাকা আমার ছাড়। ঠিক সেরকমই যে 15,000 টাকার মধ্যে 10% ছাড়ে আমার আসে 13,500 টাকা। এই 13,500 টাকা দিয়েই কিন্তু আমি মূলত কিনেছি, এই জন্য 13,500 টাকাকে আমি এখানে হিসাবভুক্ত করেছি। আমি কিন্তু এখানে 15,000 টাকা হিসাবভুক্ত করিনি। কেন করিনি? কারণ এটা আমার কারবারি বাটা, আমি ছাড় দিয়ে দেখিয়ে দিব। এখানে ছাড় দিয়ে দেখিয়ে দিয়েছি। দেখো, ক্রয় হিসাব ডেবিট 15,000 টাকা, পাওনাদার হিসাব। প্রিয় শিক্ষার্থী, আমার জায়গায় শর্টেজ থাকার কারণে আমি ব্র্যাকেটে লিখে দেইনি, তোমরা এখানে লিখে নিবা পাওনাদার ব্র্যাকেটে বাবুল ট্রেডার্স হিসাব ক্রেডিট। ঠিক আছে, নাম দিলেও চলে, না দিলেও চলে, কিন্তু দিলে ভালো, এই জন্য তোমরা দিয়ে দিবা ক্রয় হিসাব ডেবিট পাওনাদার বাবুল ট্রেডার্স ক্রেডিট 13,500 টাকা। এরপরে রয়েছে দেখো যে একটি লেনদেন, সেটা হচ্ছে অফিসের ভাড়া অগ্রিম পরিশোধ করা হয়েছে। আমি অফিসটা চালাই সেটা একজনের কাছ থেকে ভাড়া নিয়েছি। এখন বাড়িওয়ালা বলতেছে এই মাসের টাকা আমাকে একটু অ্যাডভান্স দিয়ে দেন, তাই না? বাস্তব জীবনে কিন্তু এটা অহরহ হচ্ছে। তাহলে অ্যাডভান্স যদি টাকা দিয়ে দেয়, আমি কি পুরো মাসটা ভোগ করেছি? করিনি। যেহেতু করিনি, এটা আমার অগ্রিম ভাড়া, তার মানে কি বাড়িওয়ালার কাছে আমি ব্যবহার না করেই টাকা দিয়েছি, অর্থাৎ বাড়িওয়ালার কাছে আমি টাকা পাই, অর্থাৎ টাকা চলে গেছে, নগদ টাকা চলে গেছে। কোথা থেকে নগদ টাকা চলে গেছে? প্রিয় শিক্ষার্থী দেখো, এটা যদি আমার ক্যাশ বাক্স হয়, ক্যাশ অর্থাৎ নগদ, এটা হচ্ছে ব্যাংক। তোমরা জানো যে প্রত্যেকটি প্রতিষ্ঠান কিন্তু আমাদের কৃত্রিম মানুষ, তাই মানুষের ছবি আঁকলাম। দেখো, এখান থেকে আমার টাকা বের হয়ে গেল কার কাছে? ধরো উনি হচ্ছে আমাদের বাড়ির মালিক, দোকানের মালিক। ঠিক আছে, দোকানের মালিক, ধরো এটা দোকানের মালিক। তাহলে কি ওনার কাছে আমি টাকা দিয়ে দিলাম। কেন দিলাম? ভাড়ার অগ্রিম হিসাবে। এই জন্য অগ্রিম ভাড়া, আমি তার কাছে টাকা পাই, এখন আমি সুবিধা ভোগ করিনি, অর্থাৎ এটা আমার সম্পদ, এবং নগদ টাকা চলে গেল, এটা আমার সম্পদ হ্রাস হলে ক্রেডিট করতে হয়। এরপর দেখো কি বলা হয়েছে, 15 তারিখে বলা হয়েছে বাবুল ট্রেডার্সের নিকট পণ্য ফেরত পাঠানো হলো 1,000 টাকা বাট্টা বাদে। অর্থাৎ বাট্টা যে আমি ছাড়টা দিয়েছিলাম, সেই ছাড়ের হিসাবটি আমি কি করলাম, ওই টাকাটাই 1,000 টাকা পণ্য হয়তো বা কোনো কারণে নষ্ট ছিল বা মন মতো হয়নি, তাই ফেরত পাঠিয়ে দিলাম। এখন পণ্য যখন ফেরত পাঠাই তখন এটা হয়ে যায় ক্রয় ফেরত, আর পণ্য যখন ফেরত আসে তখন সেটা হয়ে যায় বিক্রয় ফেরত বা আন্ত ফেরত। আন্ত মানে ভিতর এবং বহি মানে বাহির, অর্থাৎ যখন আমরা পণ্য ফেরত পাঠাই তখন হচ্ছে বহি ফেরত, এবং যখন পণ্য ফেরত আসে তখন হচ্ছে আন্ত ফেরত। তাহলে এই যে পাওনাদারের কাছ থেকে পণ্য কিনেছিলাম, তখন লিখেছিলাম ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে যেহেতু পাওনাদারকে ক্রেডিট করেছিলাম, তাহলে এখন আমাকে কি করতে হবে? পাওনাদারকে কমাতে হবে। তখন আমি ক্রেডিট করেছি, এখন আমি কি করব? পাওনাদারকে ডেবিট করব। পাওনাদার ডেবিট হিসাব। আর কেন ডেবিট করলাম? কারণ পণ্য আমি ফেরত পাঠিয়েছি। পণ্য ফেরত অর্থাৎ ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। ক্রয় ফেরত ব্যয়কে হ্রাস করে, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস ক্রেডিট, এই জন্য ব্যয়কে হ্রাস করেছে, তাই ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কারো এইটুকু বুঝতে প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট আকারে জানাতে পারো। আচ্ছা, এরপরে যেটা রয়েছে দেখো প্রিয় শিক্ষার্থী, আমি একটু মুছে দেই, এইটুকু মুছে দিই। তোমরা ঘর বড় করে কেটেছো নিশ্চয়ই, আমি শুধু মূল জায়গাটুকু মুছে দিচ্ছি, তারিখগুলো মুছে দিচ্ছি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এরপর দেখো কি রয়েছে, আমরা 15 তারিখ পর্যন্ত পড়েছি তাই না? ব্যবসায় প্রচারণা বাবদ ব্যয়। প্রচারণা মানে হচ্ছে বিজ্ঞাপন। প্রচারণা মানে কি? বিজ্ঞাপন। প্রচারেই প্রসার, একটা ব্যবসায়িকদের কথা আছে, যত প্রচার তত প্রসার। এই প্রচারটা আমরা করি হচ্ছে আমাদের পণ্য মানুষের কাছে পরিচিত হওয়ার জন্য, তাই না? বিজ্ঞাপন যেভাবেই আমি প্রচার করি না কেন, এটা আমার বিজ্ঞাপন। বিজ্ঞাপন একটি খরচ, যখন করি তখনই শেষ হয়ে যায়। তাহলে এই প্রচারের জন্য আমরা কি লিখব প্রিয় শিক্ষার্থী? বিজ্ঞাপন হিসাব। বিজ্ঞাপন হিসাব খরচ বাড়ছে, যেটি তোমরা পূর্ণভাবে লিখবা। খরচ বাড়ছে, এটা কত তারিখে হচ্ছে? 20 তারিখ, তাই না? আমরা 15 পর্যন্ত করেছিলাম।
20 তারিখ বিজ্ঞাপন হিসাব ডেবিট। এখন কিভাবে প্রচার করেছি, অর্থাৎ প্রচার করেছি না কোনো পণ্য দিয়েছি, এখানে কিছু লেখা নাই। যেহেতু কিছু লেখা নাই তাহলে ধরে নিতে হবে আমরা নগদেই করেছি। আমরা প্রচার করেছি, তাকে যে প্রচার করে দিয়েছে তাকে আমরা টাকা দিয়েছি। নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 3000 টাকা। 3000 টাকা। তোমরা এখানে সুন্দর করে লিখে দিবে যে প্রচারণা বাবদ, ব্যবসায় প্রচারণা বাবদ ব্যয়, ব্যবসায়ের প্রচারণার জন্য ব্যয়। বাবদ লেখো বা জন্য লেখো, কোনো সমস্যা না। এরপরে এখানে দাগ টেনে দিবা, ঠিক আছে? এরপরে প্রিয় শিক্ষার্থী কি লিখবা দেখো। এরপরে হচ্ছে বাবুল ট্রেডার্সকে চেক প্রদান। অর্থাৎ বাবুল ট্রেডার্স কি ছিল? আমার আগে ছিল পাওনাদার, তাকে কি করতে হবে? এখন চেক দিয়ে তাকে পরিশোধ করে ফেলছে, তাই না? আগে টাকা পেতো, ক্রেডিট করেছিলাম, এখন যেহেতু পরিশোধ করে ফেলবো, যখন পাওনাদারের টাকা আমরা পরিশোধ করে ফেলি তখন পাওনাদারকে কি করতে হবে? কমাতে হলে আমাকে ডেবিট করতে হবে। 23 তারিখ দেখো, 23 তারিখে কি হয়েছে? আমরা পাওনাদারকে টাকা দিয়েছি, তাই না? পাওনাদার ব্র্যাকেটে লিখে দিবা বাবুল ট্রেডার্স হিসাব ডেবিট। আগে বাবুল ট্রেডার্স আমার কাছে টাকা পেতো, এখন পরিশোধ করে দিলাম। তাহলে কি করতে হবে? আগে ক্রেডিট ছিল, এখন ডেবিট করলাম। কত টাকা দিয়েছি দেখো? 5000 টাকা। কিভাবে দিয়েছি দেখো? বাবুল ট্রেডার্সকে কোথা থেকে টাকা দিয়েছি? এখান থেকে না এখান থেকে? ব্যাংক থেকে। তো ব্যাংক থেকে দিলে আমরা কি চেক দিয়েছি, তার মানে কি হবে? ব্যাংক হিসাব, তাই না? ব্যাংক হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে লিখে দিবা যে চেকে বাবুল ট্রেডার্সের টাকা পরিশোধ করা হলো। চেকে বাবুল ট্রেডার্সের টাকা পরিশোধ করা হলো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এরপরে এখানে ক্লোজ করে দিলাম। এরপরে কি রয়েছে দেখো, কি আছে? জনাব শওকতের ব্যক্তিগত খরচ বাবদ ব্যবসায় হতে পরিশোধ 2000 টাকা। ঠিক আছে, তাহলে জনাব শওকত কি? একটা আলাদা ব্যক্তি, তার ব্যক্তিগত খরচ ব্যবসা থেকে দিয়েছি। তাহলে জনাব শওকতের পারপাসে যে টাকাই ব্যবসা থেকে যাক সেটার নাম কি হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী? আমরা জানি মালিক যখন ব্যবসা থেকে কিছু নেয় তার নাম হয়ে যায় উত্তোলন, তাই না? তাহলে আমরা কি লিখবো? উত্তোলন হিসাব, উত্তোলন হিসাব ডেবিট। উত্তোলন অলওয়েজ ডেবিট। কত তারিখে করেছে উত্তোলন? জনাব শওকত 25 তারিখে একটা উত্তোলন করেছে, তাই না? আমরা এখানে ডট দিব জুলাই মাসের জন্য। আর কিভাবে নিয়েছে? ব্যক্তিগত খরচের জন্য টাকা নিয়েছে, তাই না? তাহলে কি নিয়েছে? নগদ টাকা। এখান থেকে টাকা চলে গেছে, তাই না? প্রিয় শিক্ষার্থী, এখান থেকে টাকা চলে গেছে। তাহলে এখানে কি করতে হবে? নগদান হিসাব লিখতে হবে। নগদান হিসাব ক্রেডিট। ক্রেডিট কত টাকা প্রিয় শিক্ষার্থী? 2000 টাকা। এখানে 2000 টাকা লিখে দিবা, ঠিক আছে? কারণ কি লিখবা? ব্যক্তিগত প্রয়োজনে ব্যক্তিগত খরচ ব্যবসা হতে পরিশোধ লিখে দাও, বা পুরোটাই লিখতে পারো। জনাব শওকতের ব্যক্তিগত কি আমি লিখে দেব, জনাব শওকতের ব্যক্তিগত খরচ ব্যবসায় হতে পরিশোধ। ওকে, আচ্ছা। এরপর দেখো লাস্ট যেটা রয়েছে, লাস্টেরটার জন্য আমি এটা একটু মুছে দিই। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে কি আছে দেখো। আচ্ছা, লাস্ট যে এন্ট্রিটা আছে সেটা হচ্ছে 30 তারিখ। একটু খেয়াল করো কি আছে। কর্মচারী রায়হানের বেতন অপরিশোধিত রয়েছে। আমি আগেই বলেছি যে যখন খরচের নামের সাথে ক্রয় বিক্রয় ছাড়া কোনো খরচের নাম, খরচের লেনদেনের সাথে নাম উল্লেখ থাকবে বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকবে, তখন প্রিয় শিক্ষার্থী সেই নামগুলো আমাদের আলোচনার বিষয় না। কি হয়েছে, কেন হয়েছে, সেটাই আমার আলোচনার বিষয়। এখানে রায়হানের বেতন দেইনি, কিন্তু রায়হান বেতন পেতে যায়, তার মানে এটা একটা খরচ। যেহেতু পেতে যায়, তাহলে প্রথমে আমরা লিখবো বেতন হিসাব ডেবিট। বেতন আমার দেওয়ার কথা ছিল, দেইনি। খরচ আমার হয়ে গেছে কিন্তু আমি খরচ পরিশোধ করিনি, এই জন্য বেতন হিসাব ডেবিট। কত টাকা? 3500 টাকা। ঠিক আছে, এখন যেহেতু দেইনি তার মানে এটা বকেয়া, তাই না? তাহলে অপরিশোধিত বেতন বা বকেয়া বেতন, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। তোমরা পূর্ণভাবে লিখবা, বরাবর লিখবা এইভাবে ক্রেডিট।
3,500 টাকা। তাহলে আমরা কি লিখবো এটার পরিবর্তে? আমরা কারণটা লিখবো হচ্ছে বেতন, রায়হানের বেতন অপরিশোধিত রয়েছে, তাই না? রায়হানের বেতন অপরিশোধিত রয়েছে, এটা লিখে দিলেই হবে প্রিয় শিক্ষার্থী। ঠিক আছে, এই হচ্ছে প্রিয় শিক্ষার্থী আমাদের আজকে যে লেনদেনগুলো ছিল সেটা সর্বোপরি সাধারণ জাবেদাইভাবে লিপিবদ্ধ করতে হবে। তো আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছো, বুঝতে কারো কোনো সমস্যা হয়নি। যদি তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই যারা আমার কোলাপাড়া স্কুলের স্টুডেন্ট তারা আমাকে ইনবক্স আকারে প্রশ্ন করবে, এবং যারা আমার স্টুডেন্ট কোলাপাড়া স্কুলের স্টুডেন্ট না, বাংলাদেশের অন্যান্য জায়গার স্টুডেন্ট যদি কেউ আমাকে ফলো করে থাকো তাহলে তোমরা আমাকে ইউটিউব চ্যানেলের নিচে কমেন্ট করে দিবে। তো প্রিয় শিক্ষার্থী, জাবেদা নিয়ে অলরেডি আজকে ক্লাস সহ 4টি ক্লাস হয়ে গেল। আশা করি তোমরা জাবেদার অনেকটাই, অর্থাৎ কমপক্ষে 60 থেকে 70% তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন বাকি 30%-এর জন্য তোমাদের বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বইয়ে অনেকগুলো অঙ্ক আছে, উদাহরণ আছে, বাড়ির কাজ হিসেবে আছে। এই অঙ্কগুলো যদি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো দেখবে তোমাদের জাবেদার যে প্রবলেমগুলো সেগুলো তোমাদের ধরা পড়বে, এবং ওই প্রবলেমগুলো তোমরা আমাকে কমেন্ট আকারে, যারা কোলাপাড়া হাই স্কুলের স্টুডেন্ট আছো তারা আমাকে ইনবক্স আকারে তোমাদের প্রবলেমগুলো জানাবে। আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং যারা আমার স্কুলের বাইরে অর্থাৎ বাংলাদেশের যে প্রান্ত থেকে তোমরা আমার ভিডিও দেখো না কেন, যদি তোমাদের কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই তোমরা পেজের যে লিঙ্ক দেওয়া থাকে সেই লিঙ্কের মধ্যেও কমেন্ট করতে পারো, অথবা ইউটিউব চ্যানেলেও কমেন্ট করতে পারো। আমি তোমাদের কমেন্ট যথাসময়ে মধ্যেই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আজ এখানেই সমাপ্ত ঘোষণা করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশা করে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।